আসসালামু আলাইকুম। আমরা জানুয়ারি টিম নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য এবার কোন কোন বোর্ডগুলো একজন শিক্ষার্থীকে অবশ্যই পড়তে হবে। দেন আলোচনায় থাকবে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন হবে কি হবে না, এবং সবশেষে আলোচনা থাকবে দ্বিতীয় বর্ষে একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়ে অবশ্যই সতর্ক বা অবগত থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু স্কিপ না করে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আশা করছি বরাবরের মতো জানুয়ারির এই ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই আলোচনা করব যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন হবে কিনা, দেন আমরা কোন কোন বোর্ড পড়তে হবে এই বিষয়টা আলোচনা করব। মনোযোগ দিবা, হ্যাঁ? মনোযোগ দিলে খুব সহজেই আমরা যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে পারবো। দেখো, বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন হবে কি হবে না এই বিষয়টা, এই যে এত উৎকণ্ঠার জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে, এর প্রধান কারণ যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2024-25 সেশন থেকে নতুন সিলেবাস কার্যকর করেছে। শুধু সিলেবাসই পরিবর্তন করেনি, যে প্রশ্নের প্যাটার্ন সেটাও কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। তোমরা ফার্স্ট ইয়ারে যে প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলে তোমাদের মনে আছে প্রশ্নের 3টা করে পার্ট থাকতো, ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট। কিন্তু এই নতুন প্রশ্ন প্যাটার্নে কোনো পার্ট থাকে না। মোট প্রশ্নপত্রে 12টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 8টা অ্যান্সার করতে হবে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসটা হচ্ছে নতুন সিলেবাস নয়, 2013-14 সেশনের। একটু মনোযোগ দাও, হ্যাঁ? কি বললাম? তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দিবা? 2013-14 সেশনের যে সিলেবাসটা কার্যকর করা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী তোমরা পরীক্ষা দিবে। তাহলে ওই যে সেই সময়ের যে প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ পুরাতন প্রশ্ন প্যাটার্ন, সেই প্যাটার্নেই পরীক্ষা দিবা। ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে। ক বিভাগে 10 মার্ক, খ বিভাগে 20 মার্ক এবং গ বিভাগে 50 মার্ক। এই মোট 80 মার্কের মধ্যে তোমার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর বাকি 20 মার্ক ইন কোর্স। আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের হিসাবটা আলাদা। এখন এই যে 13-14 সেশনের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, মোটামুটি পরীক্ষা হয়েছে প্রায় 12 থেকে 13 বছর। হ্যাঁ, এই পুরাতন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটা বিষয় ভালো করে বোঝো, একজন টিচার যখন কোনো স্টুডেন্টের জন্য প্রশ্ন তৈরি করে, ওই টিচারটা কি করে বলতো? কোন কোন টপিক থেকে প্রশ্ন করে বলে তোমার মনে হয়? একটা বইয়ের ও টিচার ভাবে যে আসলে কোন বিষয়গুলো একজন স্টুডেন্টের অবশ্যই জানা দরকার, কোন বিষয়গুলো একদম ফান্ডামেন্টাল, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো বাছাই করে তো প্রশ্ন করে, তাই না? একটু ভালো করে বোঝো বিষয়টা। এই বিষয়গুলো যদি ভালো করে অ্যানালাইসিস করে একজন টিচার প্রশ্ন করে, এই যে একটা সিলেবাস প্রায় 14-15 বছর ধরে পরীক্ষা নিচ্ছে, কোনো টপিক কি বাদ গেছে তোমার মনে হয়? না। সব টপিক থেকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন করে ফেলেছে, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আসলেই পড়ার মতো, একটা স্টুডেন্টের জানার মতো বা প্রশ্ন করার মতো। তাহলে কি এখন যদি একটা টিচার প্রশ্ন করতে বসে, তার কাছে ওই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হবে, ওই টপিক থেকে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তার মানে কি বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে। একটা বিষয় আমি তোমাদেরকে কোনোভাবেই বুঝাতে পারি না, অনেকেই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করে যে বোর্ড প্রশ্ন মনে হয় বইয়ের বাইরে, সিলেবাসের বাইরে। বোর্ড প্রশ্ন তো বইয়ের বা সিলেবাসের বাইরে না, বোর্ড প্রশ্ন তো বইয়ের ভিতরে, সিলেবাসের ভিতরে। কথাটা ভালো করে বোঝো। সো বোর্ড প্রশ্নগুলা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। অতএব একেবারে মোরাল, সব মানে সব কথার এক কথা হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন হবে, এটা একবারে নিঃসন্দেহে তোমরা থাকতে পারো। তবে বোর্ড প্রশ্ন হুবহু কমন পড়ার চান্স খুব কম। যেমন আমরা লক্ষ্য করেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে 2020 সালের যে প্রশ্নটা, কিংবা 2021 সালের প্রশ্ন, 22 সালের প্রশ্ন, তোমরা দেখবে অধিকাংশ থিওরি সাবজেক্টের হুবহু বোর্ড প্রশ্ন থেকে হতো। একবারে হুবহু প্রশ্নটা একবারে হুবহু উঠাই দিছে। বাট রিসেন্ট পরীক্ষাগুলোতে আমরা দেখছি, হ্যাঁ হুবহু দিচ্ছে, বাট কিছু প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে দিচ্ছে, বাট ঘুরিয়ে দিচ্ছে, ইনডিরেক্টলি দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি বোর্ড প্রশ্নগুলো বুঝে পড়ে থাকে, ডিরেক্টলি দিক আর ইনডিরেক্টলি দিক, সে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন কমন হবে। তবে এখানে একটা তবে আছে, তবে ম্যাথ যে সাবজেক্টগুলো আছে সেগুলা বাদে। ম্যাথ সাবজেক্টে প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে খুব কম রিপিট হবে, যার কারণে ওই স্টুডেন্টরা সবগুলো সাবজেক্টে বোর্ড প্রশ্ন পড়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। ওই ম্যাথের সাবজেক্টগুলোতে ধরা খায়, কমন হয় না, ওরা এসে ফেসবুকে লেখালেখি করে যে বোর্ড প্রশ্ন থেকে আর প্রশ্ন হচ্ছে না, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আসলে ম্যাথ সাবজেক্টের ম্যাথগুলা তুমি বোর্ড প্রশ্ন থেকে কিভাবে কমন আশা করো?
এটা আমার বোধগম্য নয়। ম্যাথ তো শেখার বিষয় না, ম্যাথ তোমাকে শিখতে হবে, জানতে হবে, ওই নিয়মগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ইনডিরেক্টলি কিন্তু এই ম্যাথগুলোও বোর্ড প্রশ্ন থেকেই কমন হয়। একই নিয়মের ম্যাথ কমন হচ্ছে। অর্থাৎ তুমি যদি একটা বোর্ডের ম্যাথগুলো যদি ভালো করে বোঝো, ওই নিয়মগুলো সম্বন্ধে তুমি যদি ভালো করে বোঝো, তাহলে ওই ম্যাথগুলোও তুমি পারবা। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? যাই হোক, আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম যে বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে। এটা নিয়ে বিন্দুমাত্র কোনো কনফিউশন নাই। এখন আসি যে এবারের পরীক্ষার জন্য অর্থাৎ ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য কোন বোর্ড প্রশ্নগুলো একজন শিক্ষার্থীকে অবশ্যই পড়তে হবে। একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা। দেখো, তোমরা যারা অনেক আগে থেকে জানো, ভিডিও ফলো করো, গত বছরের ভিডিওতে আমরা বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে। কি নিয়ম? জোর সালের পরীক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে, আর বিজোড় সালের পরীক্ষার্থীরা কি বিজোড় সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে। এখন কথা হইতেছে যে তোমরা জোর সালের পরীক্ষার্থী নাকি বিজোড় সালের পরীক্ষার্থী? দেখো, তোমাদের পরীক্ষাটা কিন্তু ২০২৫ সালের, ভালো করে বুঝবা। যদিও পরীক্ষাটা কত সালে অনুষ্ঠিত হচ্ছে, ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এই পরীক্ষাটার সাল হচ্ছে ২০২৫ সাল। ওকে, এই ২৫টা বিজোড় হওয়াতে বিজোড় সালগুলা বেশি করে ফোকাস দিতে হবে, এটা চিরাচরিত প্রথা। তবে রিসেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে প্রশ্নগুলো করছে, তাতে আমার অ্যানালাইসিস হচ্ছে জোর বেজোর, এটা ব্যক্তিগত আমার অ্যানালাইসিস, যেহেতু আমি দীর্ঘদিন আমার টিম আমি এইসব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এগুলো নিয়ে কাজ করি, সেই অভিজ্ঞতা জায়গা থেকে আমি বলছি জোর এবং বেজোর মিলাই কিন্তু প্রশ্ন হচ্ছে। সো তুমি যদি পরীক্ষায় সর্বোচ্চ বোর্ড প্রশ্ন থেকে কমন পেতে চাও, জোর বেজোর তোমাকে মিলাই পড়তে হবে। ওই বিজোড় সালের হওয়াতে শুধু বিজোড় সালের প্রশ্নগুলো পড়বা তা না। তবে হ্যাঁ, এখন কথা হইতেছে যে ২০১৪ থেকে ২০২৪টা তো বাদ, তাই না? তাহলে ২০২৩ এই এতগুলো বোর্ডের প্রশ্ন পড়ে কি আসলেই শেষ করা সম্ভব যতটুকু সময় আছে? দেখো, তোমাদের সময় আছে কতটুকু। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি, তোমরা দেখেছো কিনা জানি না, যে তোমাদের পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে। তোমরা কমেন্টে অনেক রকম যুক্তি দেখাচ্ছ, বাট একটা বিষয় মাথায় রাখো, ইতিপূর্বে ওই যে বললাম, যারা জানো ভিডিও ফলো করে রাখো, তারা জানো যে আমরা যা বলি অবশ্যই বলার পিছনে একটা রিজন থাকে, অ্যানালাইসিস থাকে। হুট করে মনে আসলো আর সেই কথাই ইউটিউবে এসে ভিডিও মেক করে দিয়ে দিলাম, এরকমটা না। আমরা কথাবার্তা বলি অ্যানালাইসিস করে, যাতে স্টুডেন্টরা ওই কথা, হ্যাঁ অবশ্যই আমাদের কথার উপরে স্টুডেন্টরা ভরসা করে, অবশ্যই করে, এবং এই বিষয়টা মাথায় রেখেই আমরা কথা বলি। তো তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার কথা ভালো করে বোঝো, যদি ডিলে হয় অক্টোবরে যাক, সমস্যা নাই, কিন্তু যদি আগে নিয়ে নেয় তখন তুমি কি করবা? এই জন্য মনে করাটা একটু আগেই মনে করতে হবে। সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তাহলে সেপ্টেম্বর এখন হিসেব করে তোমার হাতে কতটুকু সময় আছে? আজকে জুলাই মাসের শেষ দিকে আমরা এই ক্লাসটা নিচ্ছি, তো জুলাই শেষ, আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি ২ মাস। একেবারে খুব বেশি সময় পেলে তুমি ২ মাস সময় পাবে, বাট ২ মাস সময় কিন্তু পাবা না। একটু ক্যালেন্ডার সামনে নিয়ে বসো, তুমি দেখবে যে ১.৫ মাস তোমার হাতে সময় আছে। তাহলে এই ১.৫ মাসে মোটামুটি ১০টা বোর্ডের প্রশ্ন পড়ে ফেলা কি সম্ভব? দেখো, ক বিভাগে কয়টা প্রশ্ন থাকে? প্রশ্ন থাকে ১৩টা, ১০টার অ্যান্সার করতে হয়। ভালো করে বুঝো, এই ১৩টা, তাহলে ১৩×১০ = ১৩০টা তোমার ক বিভাগের প্রশ্ন পড়তে হচ্ছে। ক বিভাগের প্রশ্ন পড়াটা বড় কথা নয়। ক বিভাগের প্রশ্ন ১৪ থেকে ২৩ পড়তে হবে, এটা মাস্ট, যদি তুমি ১০-এ ১০ পেতে চাও। কিন্তু অন্যান্য সালে মানে বিভাগের প্রশ্নগুলো যদি দেখো, খ বিভাগের প্রশ্ন থাকে ৭টা, সরি ৮টা। ওকে, তাহলে ৮টা প্রশ্নের জন্য তোমাকে মোটামুটি ৮×১০ = ৮০টা প্রশ্ন পড়তে হবে। আবার এইদিকে গ বিভাগের জন্য ৮০, ৮০, ১৬০, ৮০টা প্রশ্ন ১.৫ মাসে পড়ে ফেলা আসলে কিন্তু এটা মুখের কথা নয়, এবং পড়লেও তুমি ধরে রাখাটা তোমার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে। অনেক প্রশ্ন, অনেক, ঠিক আছে? পড়া তো চূড়ান্ত কথা নয়, পড়াটা পড়ে ধরে রাখা এবং সেইভাবে পরীক্ষার খাতায় লিখে আসা, এটা হচ্ছে চূড়ান্ত কথা। সো শুধু পড়ে গেলে হবে না, মনে রাখতে হবে। তাহলে এই এতগুলা জোর বেজোর মিলায় প্রশ্ন পড়াটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য তোমার প্রতি আমার যেটা পরামর্শ, আর যদি পারো, হ্যাঁ যদি পারো, তুমি অবশ্যই চেষ্টা করবা। তুমি যদি ওই লেভেলে যদি টাইম দিতে পারো, ডেইলি যদি ৪ থেকে ৫ ঘন্টা করে যদি পড়তে পারো, তাহলে ২ বার রিভিশন করতে পারবা। কি বললাম? ডেইলি যদি ৪ থেকে ৫ ঘন্টা করে পড়তে পারো, তাহলে এই ১৪ থেকে ২৩ সবগুলা বোর্ড পড়ে তুমি ২ বার শেষ করতে পারবা। একবার শেষ করবে, একবার রিভিশন দিতে পারবা। বাট তোমাকে ৪ থেকে ৫ ঘন্টা মিনিমাম ডেইলি, একদিনও গ্যাপ দেওয়া যাবে না, এই পরিমাণ সময় তোমাকে দিতে হবে। আর যদি এই পরিমাণ সময় যদি না দিতে পারো, তাহলে আসলে সম্ভাবনা, সেক্ষেত্রে তোমাকে বিকল্প একটা উপায় বের করে নিতে হবে। সেটা কি? কোনো একটা শর্ট সাজেশন পড়া। বিশেষ করে যদি সময় মনে করে ১-১.৫ ঘন্টা করে তুমি ডেইলি দিতে পারতেছো, তাহলে তো ওই এক্সপেকটেশন করে তোমার লাভ নাই যে তুমি সব বোর্ড শেষ করবা। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, একেবারে কিছু না হলে ২০১৮ থেকে ২৩ সবগুলা বোর্ড পড়বা। ২০১৮ থেকে ২৩
এই কয়টা বোর্ড কোনোভাবেই বাদ দেবে না, জোর বেজোর দেখার কোনো বিষয় নাই। 2018 থেকে 23 সবগুলা বোর্ড পড়বা, তারপরে যদি সময় পাও একটা শর্ট সাজেশন পড়বা। কি পড়বা? শর্ট সাজেশন। ব্যতিক্রমের হতে পারে, ব্যতিক্রমের 99% সবগুলো প্রশ্ন পড়ে ফেললা, কিংবা দিগদর্শনের 99% সবগুলো প্রশ্ন পড়ে ফেললা, কারণ এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কোনো তোমার কলেজের স্যারের সাজেশন ফলো করতে পারো, কোনো ভাইয়ার সাজেশন ফলো করতে পারো, ঠিক আছে না? সব কিছু মিলে গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন তোমাকে পড়ে ফেলতে হবে। প্রশ্ন কমন হবে কি হবে না, বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কি হবে না, এইটা তোমার এখন মাথায় আনার কোনো প্রয়োজন নাই। তোমার পুরা কনসেন্ট্রেশন যে আমাকে 25 সালের পরীক্ষার যত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আছে সবগুলা কাভার করতে হবে। কাভার করে আমি পরীক্ষার হলে যাবো, দেখা যাবে বাকি এটা কি হয়, ঠিক আছে না? প্রশ্ন তো আনইউজুয়াল হইতেই পারে, প্রশ্ন তো তোমার হাতে নাই। তোমার হাতে কি আছে বলো তো? তোমার হাতে আছে পরিশ্রম করে ভালো একটা প্রস্তুতি নেওয়া। তোমার হাতে নাই যে প্রশ্ন নিজের মতো করে নেওয়া, ঠিক আছে না? প্রশ্ন এটা বিশ্ববিদ্যালয়ের মতো করে দিবে, এটা তাদের হাতে। তো যাই হোক, এর পাশাপাশি আমাদের সাজেশনটাও তোমরা ফলো করতে পারো। আমাদের সাজেশনও খুব ভালো, তোমরা জানো। যারা ফার্স্ট ইয়ারে নিয়েছিল তারা তো জানো আমাদের সাজেশন থেকে কেমন হয়। জানোবিডি চূড়ান্ত শর্ট সাজেশনগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের এই যে দেখো রেডি হয়ে গেছে, একবারে চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশন তোমাদের আমরা দেখাই। বাংলা ডিপার্টমেন্টে ধরে নাও, এটা আচ্ছা বাংলাদেশ সমাজবিজ্ঞান, এটা একটা নন মেজর সাবজেক্ট, অনেকেরই আছে এই সাবজেক্ট। ওকে, দেখো আমাদের সাজেশনটা কিভাবে আমরা সাজিয়েছি, একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি, যাতে তুমি নিজেও বুঝতে পারো এই প্রশ্নটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্নটা দেখো, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? এবার আসার কিন্তু সম্ভাবনা একেবারে 100%-এর উপরে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা সাজিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করে দিয়েছি। এখন কথা হতে পারে কি এটা কি শর্ট সাজেশন? হ্যাঁ, শর্ট সাজেশনই বটে, তবে এতটাও শর্ট না যে 10টা 12টা কোশ্চেন। আমরা একটা সুষম সাজেশন তৈরি করার চেষ্টা করেছি সব দিক বিবেচনায়, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ঠিক আছে? একটা বইয়ের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিক সবগুলো আমরা এখানে দিয়েছি। বুঝে যদি একটা স্টুডেন্ট আয়ত্ত করতে পারে, ডিরেক্টলি ইনডিরেক্টলি 80% প্রশ্ন কমন পাবে এখান থেকে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি আজকের ক্লাসে। খুব ছোট্ট একটা বিষয়, বাট আমি মনে করি এটাই হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বর্ষে কোন বিষয়ে একজন স্টুডেন্টকে সতর্ক থাকতে হবে। দেখো, ফার্স্ট ইয়ারে ভুলে ফার্স্ট ইয়ার অনেকেই পার হয়ে গেছে, অ্যাডমিশনের ঝামেলা, কিংবা নতুন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে, তুমি নিয়ম বুঝতেছো না, ক্লাসের সুযোগ নেই, কেমন জানি ফার্স্ট ইয়ার অনায়াসে বছর শুরু না হতে শেষ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বর্ষ এটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। একাডেমিক বলো, ক্যারিয়ার বলো, সব দিক বলো। কারণ ফার্স্ট ইয়ারে অনেকের হয়তো ২-১টা ইমপ্রুভ সাবজেক্ট ছিল, সেটাকে সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করার একটা চেষ্টা করতে হবে, করাটা জরুরিও বটে। একই সাথে ক্যারিয়ারের যে প্রস্তুতি, সেটা কিন্তু এই অনার্স দ্বিতীয় বর্ষ থেকে শুরু করতে হবে। যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে, যত স্টুডেন্ট আছে, মোটামুটি 95% স্টুডেন্ট এই দ্বিতীয় বর্ষ থেকেই ক্যারিয়ারের দিকে ফোকাসড হয়, ক্যারিয়ারের প্রস্তুতি নিতে শুরু করে। চাকরির যে পড়াশোনাগুলা, রুটিন মাফিক পড়াশোনা, তারা হয়তো টাইমটাকে একটু ভাগ করে নেয় যে আমি যদি 3 ঘন্টা বই নিয়ে বসি, আমি 30 মিনিট ক্যারিয়ার ফোকাসড প্রস্তুতি নিব, কোনো স্কিল ডেভেলপ করব, বা এক কথায় ক্যারিয়ার রিলেটেড আমি একটা কিছু করব। তো তুমি একটু নিজেকে প্রশ্ন করো, তুমি কি এরকমটা কিছু করছো? যদি না করো, তুমি পিছায় থাকবা। আর হ্যাঁ, এই কারণেই গ্র্যাজুয়েশন শেষ করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 70% স্টুডেন্ট বেকার থাকে। রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ হয়েছে, আগে আমরা জানতাম 60%, এখন দেখতেছি আরো 10% অ্যাড হয়েছে। 70% স্টুডেন্ট আনএমপ্লয়েড থাকে। কেন থাকে? ওই যে এরা পড়াশোনা করে ঠিকই, শুধুমাত্র একাডেমি, ক্যারিয়ার বেসড কোনো পড়াশোনা করে না, না করে স্কিল ডেভেলপমেন্টের উপর কোনো কাজ। দ্যাটস ওয়াই পড়াশোনা শেষ করে একটা শুধুমাত্র কাগজের টুকরা এরা পায়। তো তুমি যদি ওই কাতার ওই 70%-এর মধ্যে না থাকতে চাও, সো ইটস ইউর টাইম। হ্যাঁ, এখনই তোমাকে স্টার্ট করতে হবে। পরীক্ষা 1.5 মাস পরে, কোনো ইস্যু না। তুমি 4 ঘন্টা পড়লে 20 মিনিট 30 মিনিট ক্যারিয়ার ফোকাসড কিছু করো। হতে পারে সেটা চাকরির পড়াশোনা, হতে পারে ফ্রিল্যান্সিং কোনো প্র্যাকটিস, হতে পারে স্কিল ডেভেলপমেন্ট, যে আদার অ্যাক্টিভিটিসগুলো সরকার, দেশ, সমাজ অনেক কিছুই করে রাখছে তোমার জন্য। জাস্ট একটু চোখ কান খোলা রেখে তোমাকে জিনিসগুলো দেখতে হবে। ওকে, তো যাই হোক, এই বিষয়টা সম্পর্কে তোমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে, সতর্ক করে দিলাম। এখন থেকে এই বিষয়ে একটু ফোকাসড হোক। একই সাথে ইমপ্রুভমেন্টের একটা বিষয় আছে, এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে। আমি এই বিষয়ে ছোট্ট করে আমার অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। দেখো, যদি তোমার একটা সাবজেক্টে ইমপ্রুভ থাকে ফার্স্ট ইয়ারে, তাহলে হ্যাঁ, আমি তোমাকে পরামর্শ দিব যে হ্যাঁ, ওই একটা সাবজেক্টের জন্য সময় দিয়ে তুমি যেভাবে হোক ওটাতে পার হবা বা ভালো একটা গ্রেড নিয়ে আসার চেষ্টা করবা। যদি 2 থেকে 3টা সাবজেক্ট আসে, তাহলে আমার পরামর্শ হচ্ছে, যদি এফ গ্রেড থাকে তাহলে তুমি একটা সাবজেক্টে দিবা, বাকি যদি থাকে, মনে করো 2টা সাবজেক্টে তোমার এফ গ্রেড, তো বাকি একটা সাবজেক্টে তুমি পরের বছর ইমপ্রুভ দিবা, পরের বছর দেওয়া যাবে।
কিংবা থার্ড ইয়ারে দিবা কিংবা ফোর্থ ইয়ারে দিবা। ন্যাশনাল ইউনিভার্সিটির 4টা ইয়ারে যে কোনো একটা ইয়ারে এফ গ্রেড প্রাপ্ত সাবজেক্টে পরীক্ষা দিলেই কি হয়ে গেল, তোমার পাস আসলে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমার সচেতন থাকা দরকার। এখন তুমি সেকেন্ড ইয়ারের অনেক বড় একটা চাপ, এর মাঝখানে তুমি যদি ফার্স্ট ইয়ারের ওই দিকটাতে আবার ফোকাস করো, 2টা সাবজেক্ট যদি ইমপ্রুভ দিতে যাও, অনেক সময় তো এখানে নষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে সেকেন্ড ইয়ারেও ঠিকভাবে প্রিপারেশন হলো না, ফার্স্ট ইয়ারেও ওইভাবে ভালো একটা রেজাল্ট আসলো, টাইনে টুনা পাস হলো। সো ক্ল্যারিটি থাকাটা জরুরি, ক্লারিটি রাখতে হবে যে তুমি কি চাচ্ছ, তোমার কি করতে হবে, কতটুকু সময় দিতে হবে, ওই পরিমাণ সময় তুমি দিতে পারবা কিনা। তো সব কিছু বিবেচনায় এই বিষয়গুলো তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সচেতন থাকবে। আর একটা বিষয় তোমাদেরকে ছোট্ট করে অ্যানাউন্স করে দিতে চাই, আমাদের ব্যাচে কিন্তু ভর্তি চলছে। দেখো, তোমরা প্রাইভেট পড়তে চাও না, টিচারের আন্ডারে থাকতে চাও না, এইটা একটা অনেক বড় সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের, যে একটা গাইডলাইনের মধ্যে থাকবো না, এটা তারা করবে না। তুমি একটু নিজেই চিন্তা করো তো, তুমি এসএসসিতে এইচএসসিতে কেমন ছিল, কত ভালো করে পড়াশোনা করতা, রেগুলারলি স্কুলে যাইতা, রেগুলারলি কলেজ করতা, প্রাইভেটে যাইতা, সেই জিনিসটা আছে নাই। তো তুমি ভালো স্টুডেন্ট থাকবা কিভাবে? তুমি এমনিতেও ছুটে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই জন্য একটা ব্যাচে বা কোনো কোর্সে যুক্ত হয়ে থাকার চেষ্টা করবে, তাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে থাকার চেষ্টা করবে। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, শেষ মুহূর্তের ব্যাচ। এই মাসের 10 তারিখে একটা ব্যাচ শুরু হয়েছে, আবার 1 তারিখ থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে। অনেকেই ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা চালু করার কথা ছিল না, শুধুমাত্র তোমাদের অনুরোধে আমরা চালু করেছি। তো এই ব্যাচে তোমরা কি কিভাবে দেখো, ইংলিশ কম্পালসারি সাবজেক্ট এ টু জেড ডিটেল লাইভ ক্লাস, এই সাবজেক্টে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে। সো আমাদের কোর্সে যুক্ত হলে ফেল নিয়ে কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ, কারণ এটা সহজ সাবজেক্ট। তো ফেল করে কেন? ফেল করে এই কারণে যে পরেটা ফেল মানে কোর্সে যুক্ত করলে একটা ক্লাস থাকবে, তো একটা মেনটেন্যান্সের মধ্যে থাকবে, পাঁচটা চিন্তা করতে হবে না। তারপরে সকল ডিপার্টমেন্টের ওই যে শর্ট সাজেশনগুলো এই কোর্সের মাধ্যমে তোমরা পাবে। দেন ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন উপযোগী শর্ট সাজেশন প্রত্যেকটা পরীক্ষার আগে আগে যেটা আমরা দিই সেটা পাবে। একসাথে রুটিন মাফিক 2 থেকে 3টা করে সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে। এই যে লেখা, গত 1 বছরে তুমি কয় পৃষ্ঠা লিখেছো? যারা ম্যাথের প্রাইভেট পড়ো না, যারা থিওরি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, একটু ভাবো তো কয় পৃষ্ঠায় তুমি কয়টা খাতা শেষ করছো? তো লেখার একটা প্র্যাকটিস থাকা দরকার। প্রশ্ন তুমি কিভাবে উপস্থাপন করবা? শুধু মুখস্থ করে জাস্ট উগলাই দিয়ে আসলেও তো হবে না। প্রশ্নটা একটু সাজায় গুছায় একটা প্যাটার্ন ফরম্যাট অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো এগুলোর একটা প্র্যাকটিসের বিষয় না? প্র্যাকটিস ছাড়া তো হবে না। তো রেগুলারলি আমাদের এই কোর্সটাতে তোমরা পরীক্ষা দিতে পারবা। সো এগুলো তোমাকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। একই সাথে সবসময় আমাদের টিচারদের একটা সার্বক্ষণিক তোমরা সাপোর্ট পাবে। তো কোর্সে যুক্ত হতে পারো। একই সাথে এই যে আমাদের মোবাইল অ্যাপসটা জানুবিডি লিখে প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, এটা একটু ইনস্টল করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যেতে পারো, দ্রুত ভর্তি হও। ওকে, ভালো থাকো সবাই। জানুবিডি তোমাদের সবসময় পাশে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।